আমার রাষ্ট্রের সভরেন্টির সবচেয়ে বড় থ্রেট কে? দিল্লি। আমার সভরেন্টির সবচেয়ে বড় হুমকি প্রতিদিনকে আমার সীমান্তগত 53 বছরে কে বারবার কম্প্রোমাইজ করেছে? ইন্ডিয়া করেছে। আমার কালচারাল হেজিমনি থেকে আসতেছে, কলকাতা থেকে আসছে। তাহলে আমাকে চীনের সাথে, শ্রীলঙ্কার সাথে, মালদ্বীপের সাথে, নেপালের সাথে এবং পাকিস্তানের সাথে যারাই দিল্লির অ্যাগেনস্টে দাঁড়াচ্ছে তাদের সবার ভিতরে তো আমার একটা অ্যালায়েন্স দরকার, কারণ আমার স্বাধীনতা রক্ষা করবার স্বার্থে আমার তো কোনো অপশন নাই। আমি কার সাথে সম্পর্কটা তৈরি করব? তিনি বলছিলেন যে সবকিছু অতীতের ভুলে আমাদের বন্ধুত্বের হাত বাড়ানো উচিত, কারণ সেটা আমাদের জন্য দরকার। আমি ছোট্ট করে শুধু এটা জানতে চাই, কেন দরকার? দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হইল, হিটলার যখন আপনার ড্যানজিগ করিডোর পোল্যান্ডে অ্যাটাক করলো এবং যুদ্ধ শুরু করলো, রাশিয়াও কিন্তু এফেক্টেড হইল। এবং হিটলার যুদ্ধ হেরে গেছে কিন্তু একটা বড় কারণ হচ্ছে রাশিয়ার স্নোফল, উইন্টারের সময় অ্যাটাক করেছে এবং তার জেনারেলরা বলেছিল। এখন দেখেন, সোভিয়েত ব্লকের সাথে ক্যাপিটালিস্ট ওয়েস্টার্ন ব্লকের তো মারাত্মক সমস্যা বলশেভিক রেভলিউশনের পর থেকে চলছে। কিন্তু সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনি দেখবেন হিস্টোরিক্যাল পিকচার আছে চার্চিলের সাথে রাশিয়ান সোভিয়েত ইউনিয়নের প্রধান এবং আমেরিকার প্রেসিডেন্টের বিখ্যাত ছবি আছে, একসাথে মিলে যুদ্ধ করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের যেই জার্মানি ফ্রান্স অ্যাটাক করলো, দখল করলো, পুরো ইউরোপে তাণ্ডব করলো, ইউরোপিয়ান ইউনিয়ন তৈরির উদ্যোগটা কারা নিল? এই ফ্রান্স আর জার্মানি মিলে কিন্তু নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে এই ঐতিহাসিক অনেকগুলো লড়াই প্রতিটা সীমান্তে সীমান্তে আটকে আছে। আপনি গ্রিসে যান, ম্যাসেডোনিয়াতে যান, বলকান অঞ্চলে যান, প্রত্যেকটা জায়গায় দেখবেন যে আলেকজান্ডার দ্য গ্রেট কার, এই একটা বিতর্ক আছে যে আপনার সে কার সুপুরুষ, সে কার হিরো। এই আলোচনা মানে তর্কে একটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে। আপনি বসনিয়া হার্জেগোভিনাতে যান, সার্বিয়ান এবং নন সার্বিয়ান ক্রোয়েশিয়ান পিপলের সাথে তার 1200 সালের একটা ঘটনা, এই ঘটনা তাদেরকে এখনও তাড়িত করছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনাকে একটা জায়গায় তো মানে এটা কতদূর আপনি টানবেন? অতীতকে আপনি কত দূর টেনে নিতে পারবেন? প্র্যাগম্যাটিক লিডারশিপ এই জায়গাতে হিস্টোরিক্যালি খুব বেশি আসে না। এই যে দেখেন, সারা বিশ্বে যে কলোনিয়াল যে মানে ম্যাসাকার আমরা দেখলাম 200, 250, 300 বছর, ফ্রান্স বলেন, ইংল্যান্ড বলেন, বেলজিয়াম বলেন, জার্মানি বলেন, যাদের যেখানে কলোনি ছিল, কে এইটা রেপারেশন নিয়ে আলাপ করেছে? অনেকগুলো ক্যারিবিয়ান কান্ট্রি কিন্তু কমনওয়েলথ থেকে উইথড্র করেছে, রিজাইন করেছে, কারণ ইংল্যান্ডের রানীকে অথবা রাজাকে ক্ষমা চাইতে হবে কলোনিয়াল ইয়ের জন্য এবং রেপারেশন দিতে হবে। আমার এই যে 100, 150, 200 বছরের যে ঔপনিবেশিক শাসনের লুটের টাকা ফেরত দিতে হবে। শশী থারুর, কংগ্রেসের পলিটিশিয়ান, সে বলছে প্রয়োজনে $1 করে, $1 করে বছরে দেন, কিন্তু দিতে হবে, $1 করে দেন। আপনি দিতে না পারলে বলেন যে আমার কাছে বেশি টাকা নাই, কিন্তু আমাকে $1 করে হলে দিতে হবে, অ্যাজ এ রেকগনিশন দ্যাট থিংস ওয়ার নট কারেক্ট, আপনি যা করেছেন সেটা ঠিক ছিল না, এইটা বলবার জন্য। এখন এই প্র্যাগম্যাটিজম কোনো রাষ্ট্র ইউজুয়ালি দেখাইতে পারে না। এটা হিস্টোরিক্যালি আমরা দেখেছি, কারণ সীমানা একটা কন্টেস্টেড হিস্ট্রি। প্রতি 100 বছর, 80 বছর, 150 বছরের ভিতরে সীমানা পরিবর্তন হয়ে যায়, রাষ্ট্র থাকে না। 100 বছর আগে আমরা কেউ ছিলাম না। আমাদের কখনোই যুদ্ধাবস্থা নতুন করে তৈরি হওয়া, অনেক তিক্ত অবস্থা এরকম ছিল না, কখনোই ছিল না। 71 পরে ছিলই না। অবস্থান ছিল আমাদের, সেটা হচ্ছে শেখ হাসিনার পুরো 16 বছরে আমরা দেখেছি যে সেটা অনেকখানি কমতে 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 অনেক শেষ হয়ে গেছে। ইন্ডিয়ান ফরেন পলিসি ইমপ্লিমেন্টেড হওয়ার কারণে কিন্তু এটা হয়েছে। আমরা নতুন করে 5 আগস্টের পর কেবল জানুয়ারি থেকে এই পর্যন্ত 3 জন মন্ত্রীকে আসতে দেখেছি, সচিব পর্যায়ের, উচ্চ পর্যায়ের বৈঠক দেখেছি, বাণিজ্য ক্ষেত্রে অনেক কিছু দেখেছি, সামরিক ক্ষেত্রে 2 বাহিনীর সামরিক বড় কর্মকর্তাদের একসাথে বসতে দেখেছি। মানে 13 বছরে যা কিছু হয় নাই বা 13 বছর আগে যা কিছু হয় নাই, পাকিস্তানের সাথে হঠাৎ করে আমাদের সম্পর্কটা আমরা অনেকখানি একটা জায়গায় কোথায় যেন নিয়ে যেতে চাচ্ছি, এরকম একটা ব্যাপার আছে। অনেকখানি নিয়ে যেতে যাচ্ছে ব্যাপারটা এরকম না, যতটুকু পিছনে চলে গেছিল 16 বছরে এটা টানতে টানতে দিল্লির ফরেন পলিসি এস্টাবলিশ করতে করতে এখানে পাকিস্তানের সাথে আমাদের কাগজের একটা সম্পর্ক ছিল, আর কিছুই ছিল না। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা পুলিশ গিয়ে পাকিস্তানের এয়ারলাইন্সে পর্যন্ত রেড দিচ্ছে, তার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে, কয়েকশো মিলিয়ন ডলার সে পর্যন্ত টাকাটা মানে ট্রান্সফার করতে দেয়নি। সম্পর্কটা এই লেভেলে চলে গেছে। সেই সম্পর্কটা গ্র্যাজুয়ালি ডেভেলপ করছে, খুবই মানে স্লোলি দেখতে পাচ্ছি আমি। ব্যাপারটা এরকম না যে ভিজিবল হচ্ছে, যেটা ভিজিবল সেটা হচ্ছে গণমাধ্যমে দিল্লির এজেন্ডা সেটিংটা ভিজিবল। যে আলোচনাটা 24-এর পরে আমাদের নিউ অ্যালাইনমেন্ট হওয়া দরকার ছিল, যে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে নতুন রাষ্ট্র বিনির্মাণের পক্ষে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে নতুন করে আমার স্ট্র্যাটেজিক
অ্যালাইস কারা হবে, কৌশলগত মিত্র কারা তার হবে। মানে দিল্লি- রাষ্ট্রের বন্ধু হয় না, রাষ্ট্রের হচ্ছে কৌশলগত মিত্রতা তৈরি করতে হয়। নিশ্চয়ই সেই কৌশলগত মিত্রতা পাকিস্তানের সাথে তৈরি হচ্ছে এবং দিল্লিকে চায়নার সাথে। চেক দিতে, দিল্লিকে চেক দিতে। এছাড়া অপশন নাই তো। আমার রাষ্ট্রের সভরেন্টির সবচেয়ে বড় থ্রেট কে? দিল্লি। আচ্ছা। আমার সভরেন্টির সবচেয়ে বড় হুমকি প্রতিদিন কে? আমার সীমান্তগত 53 বছরে কে বারবার কম্প্রোমাইজ করেছে? ইন্ডিয়া করেছে। আমার কালচারাল হেজিমনি থেকে আসতেছে, কলকাতা থেকে আসছে। তাহলে আমাকে চীনের সাথে, শ্রীলঙ্কার সাথে, মালদ্বীপের সাথে, নেপালের সাথে এবং পাকিস্তানের সাথে যারাই দিল্লির অ্যাগেনস্টে দাঁড়াচ্ছে, তাদের সবার ভিতরে তো আমার একটা অ্যালায়েন্স দরকার। কারণ আমার স্বাধীনতা রক্ষা করবার স্বার্থে আমার তো কোনো অপশন নাই। আমি কার সাথে সম্পর্কটা তৈরি করব? আমেরিকা এসে, ইউরোপ এসে তো আমাকে এখানে ডিফেন্ড করতে পারবে না, করলে চায়না পারবে, এবং সেটা তো দেখিয়েছে। তার মানে এই সম্পর্কের ক্ষেত্রে আসলে দিল্লি ইস্যুটা অনেক দিল্লি বড়। অবশ্যই কেন্দ্র, আমার শত্রু। আচ্ছা, দিল্লি আমার কেন্দ্র। শত্রু সাপেক্ষেই হচ্ছে আমার রাষ্ট্র বিনির্মাণ প্রকল্প হতে হবে। অনেক ধন্যবাদ।